ইউ আর অনলি মাইন লেখিকা তাজনূর পর্ব ২ ও ৩। গভীর রাত। রিদম বসে আছে তার বিশাল অট্টালিকার বার কোণে, যাতে আভিজাত্যের কমতি নেই। দেশি বিদেশি নামি দামি ব্র্যান্ডের অ্যালকোহল রয়েছে। সে সোফায় বসে হাতে ওয়াইনের গ্লাস নিয়ে ভাবছে, একটা সময় খেয়ে পরে জীবন নিয়ে বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে যেত। এসব তার কিছুই ছিল না। রাস্তায় বড় হয়েছে সে। এই খেয়ে পরে বেঁচে থাকার যুদ্ধে সে নিজের বুদ্ধি খাটিয়ে এতটুকু এসেছে। দ্বিতীয় দফায় ওয়াইন ঢালতে ঢালতে তার মন পুলকিত হলো। আজ আশ্বিন আনোয়ারের জায়গা মতো দিয়েছে। তার চার চার ডিল বরবাদ, কোটি টাকার ব্যাপার। নিশ্চয়ই আজ রাতে তার ভালো ঘুম আসবে না। তবে রিদম ভালো ঘুম দেবে, তার ইতিমধ্যে ঘুম চলে আসছে। আশ্বিনের মন খুব অশান্ত হয়ে আছে। মনে হচ্ছে রিদমের টুটি চেপে ধরে রাখতে পারলে শান্তি হতো। আশ্বিন মুচকি হাসল। তারা কিসের, সে টুটি অবশ্যই চেপে ধরবে, তবে রিদমকে পুরোদমে নিঃস্ব করে। এর মধ্যে আহাদ এলো। বস। আশ্বিন সবাই আরাম করে বসলো। বলল, প্ল্যান রেডি? আহাদ হেসে বলল, অল ডান। আশ্বিনের চোখ বুজল শান্তিতে। রিদম একটি মাঠ কালারের শার্ট পরেছে, সাথে ব্ল্যাক প্যান্ট। নয়ন বলে, তাকে এই রঙে দেখলে মেয়েদের মাথা ঠিক থাকতে পারে না। তার মেয়ের মাও নিশ্চিত তাকে দেখে ক্রাস্ট হবে। আজ অনেকদিন পরে রিদম খুশি। আশ্বিন আনোয়ারকে মাত দিতে পেরেছে সে। এই খুশিতে মেয়ে ও মেয়ের মাকে নিয়ে ঘুরে এলে মন্দ নয়। এমনিই তারা বন্দি তার কাছে। রিদম পৈশাসিক হাসে। তার খুব আনন্দ লাগে যখন তাকে বাঘের মতো ভয় পাই, শুধু একজন ব্যতীত। তবে ঝামেলা নেই, সেও একদিন পাবে। পুরোদমে ভেঙে দিবে আশ্বিন আনোয়ারকে। নিচে নামতেই দেখলো মারোয়া ও মেয়ে রেডি। মারোয়াকে দেখতেই রিদমের মাথা খারাপ হলো। হুঙ্কার দিয়ে বলল, এটা কি পরেছো? তোমার জামার অভাব। টোল্ড ইউ নট টু ওয়ার হোয়াইট। আমি কি মরে গিয়েছি যে তোকে সাদা পরতে হবে? মারোয়া নিজেকে সামলে বলল, আমার এটা ছাড়া ভালো জামা নেই। কেন, তোর জন্য যে প্রত্যেক সপ্তাহে মেয়ের দিয়ে শপিং করাই, ওসব কই? মারোয়া ফের নিজেকে ধাতস্থ করে বলল, আপনার টাকার ওসব আমি কখনো পরবো না বলেছি তো। রিদম দ্রুত গতিতে এসে মারোয়ার গলা চেপে ধরল সর্বশক্তিতে। মারোয়ার মনে হলো সে দম নিতে পারছে না। গলার চামড়া ও রগ ব্যথায় টনটন করে উঠল। রিদম চিড়চিড়িয়ে বলল, তাহলে আমার টাকার খাবার কিভাবে ভেতরে যায়? আবার খাবারের খোঁটা? মারোয়ার কি ইচ্ছে করে খায়? সে তো বেশিরভাগ সময় না খেয়েই থাকে। তবে মেয়েটার দুধ লাগে, তখন খেতে হয় না চাইতেও। সে তো এই জেলখানায় থাকতেও চায় না। রিদম ফের বলল, এই ড্রেস চেঞ্জ না করলে যাবার দরকার নেই। ছেড়ে দিল মারোয়াকে। মারোয়া খুক খুক করে কেসে উঠল। বহু কষ্টে বলল, বেশ, যাব না। রিদম দপদপ পা ফেলে চলে গেল। মারোয়া শব্দ করে কেঁদে দিল। তার কি এই নরক থেকে মুক্তি মিলবে না? আশ্বিন তার দলবল নিয়ে দাঁড়িয়ে আছে একটি দুর্গের উপরে। তার চোখে সানগ্লাস। এখানে রিদম তার বউ বাচ্চা নিয়ে আসবে। সব প্ল্যান রেডি। প্রায় ২০০টা গার্ড এনেছে সে। আজ এই রিদমের এসপার নয়তো ওসপার। যদিও রিদমও কম যায় না, তার অ্যাবসেন্সে খুব ভালোই রাজত্ব গেড়েছে। অমনি আহাদ এসে বলল, বস, গোপন সূত্রে খবর পেয়েছি রিদম মেয়ে নিয়ে বের হয়েছে, বাট বউকে করা সিকিউরিটিতে বাসায় রেখে এসেছে। আশ্বিনের মেজাজ খারাপ হলো। পর মুহূর্তেই মনে পৈশাসিক চিন্তা এসে ভর করল। আশ্বিন মুচকি হেসে বলল, তাহলে আজ রিদম আর তার মেয়ে বাদ। ওর দুর্বলতাকে নিঃশেষ করে দেওয়া হোক। শত্রুকে একসঙ্গে শেষ করে এমনিও মজা নেই, তিলে তিলে শেষ করতে হয়। আহাদ বলল, বস, তাহলে প্ল্যান? আশ্বিন গাড়িতে বসতে বসতে বলল, প্ল্যান কিছু নেই, জাস্ট ওর বউকে রিভলভারের গুলি যতক্ষণ না শেষ হয় ততক্ষণ করব, যাতে ওর বউয়ের লাশ দেখে ওর রুহু কেঁপে ওঠে। মারোয়া ড্রয়িং রুমে বসে আছে এখনো। কতদিন হয়ে গেছে সে একটু বাইরের জগৎ দেখে না। তার রুমে কোনো জানালাও নেই। তার মেয়েটাকেও নিয়ে গেছে পাষাণটা। তার মনে পড়ে সেই অভিশপ্ত রাতের কথা। সেই রাতে ঘুমানোর প্রস্তুতি নিতেই একটানা গুলির শব্দ শুনতে পায়। কৌতূহলবশত রুমে দরজা খুলতেই দেখতে পায় একটা লোক অবিরত গুলি করছে। লোকটা এক পর্যায়ে মারোয়াকে দেখে ফেলে। এটাই মারোয়ার কাল হয়ে দাঁড়িয়েছে। কি হতো দরজাটা না খুললে? হয়তো সে পালাতে পারত, নয়তো পুলিশের হাতে পড়তো। সেই রাতের গুলিতে বাসার সকলে নিহত হয়েছিল, আর মারোয়া হয়েছিল ধর্ষিত। যে লোক তাকে বরবাদ করেছে সেই লোক আর কেউ নয়, রিদম রেজওয়ান। একটানা ধর্ষণ করার পরে লোকটা তাকে মারার জন্য রিভলভার হাতে নিতেই মারোয়া আধো আধো শক্তিতে একদলা থুতু নিক্ষেপ করে, যার কারণে অমানুষরা রেগে যায়। মারোয়াকে বাঁচিয়ে রাখে তিলে তিলে কষ্ট দেওয়ার জন্য। এর মধ্যে আরও একবার ধর্ষণ করার পরে মারোয়া গর্ভবতী হয়ে যায়।
রিদম বাচ্চা নষ্ট করতে চাইলে ডাক্তাররা জানায় এতে দুজনের জীবনের আশঙ্কা রয়েছে। রিদম ওভাবে ফেলে রাখে মারোয়াকে। এর মধ্যেই রটে যায় যে রিদম বিবাহিত। আন্ডারওয়ার্ল্ডে এ নিয়ে সুনাম ছড়িয়ে পড়ে। বাড়ি গাড়ি ব্যবসা পাওয়ার বউ বাচ্চা সবই আছে রিদম রেজওয়ানের। এই লোভে রিদম জোর করে বিয়ে রেজিস্ট্রি করে। মারোয়া অনেক চেষ্টা করেছে এই নরক থেকে বের হওয়ার, কিন্তু প্রত্যেকবার বিফলে গিয়েছে। সে সব আশা ছেড়ে দিয়েছে, তবুও মনের কোণে একটুখানি আশা রয়েছে, যদি কেউ তাকে আর তার মেয়েকে বাঁচাতে পারে। প্রচণ্ড গুলির শব্দে মারোয়া অতীত থেকে বর্তমানে ফিরে আসে। বাইরে তুমুল গুলি বর্ষণ চলছে। প্রথমবারের মতো ভুল সে আর করে না, সে দৌড়ে রুমে চলে যায়। রিদম ভালোই সিকিউরিটি রেখেছে তার বইয়ের জন্য, কিন্তু লাভ কি? আশ্বিনের সাথে টেক্কা দেওয়া এত সহজ? মুচকি হেসে আশ্বিন তার রিভলভারটা ফেরলোড করলো। এটা দিয়েই আজ রিদমের বইয়ের শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। মারোয়া দরজা আটকানোর আগেই কেউ দরজা ধরে ফেললো এবং দরজাতে লাথি বসাতেই মারোয়া ছিটকে মেঝেতে পড়ল। আশ্বিন দেখলো সাদা গাউন পরা লালচে কালো চুলের মেয়েটিকে। মেয়েটি চোখ তুলতেই আশ্বিন বিমোহিত হয়ে গেল স্কাই ব্লু চোখে মনির ছলছল দৃষ্টি দেখে। এরই মধ্যে রিদমের সিকিউরিটি গার্ড গুলি চালালো। মারোয়া তা দেখতে পেয়ে আশ্বিনকে সরাতেই আশ্বিনের হাতে গুলি লাগলো। না হয়তো তা বুকে লাগতো। আশ্বিন নিজেকে সামলে হাতে রিভলভার দিয়ে সামনে আসা দুজন গার্ডের ওপর ইচ্ছা মতো গুলি চালালো। গুলিকিত স্থানে চাপ হতেই আশ্বিন পাশে ফিরে তাকালো। দেখলো মেয়েটি অ্যান্টিসেপটিক লাগাচ্ছে। মেয়েটি বলল, গুলি পাশ দিয়ে গিয়েছে, হালকা কেটেছে, হালকা ব্যথা হতে পারে। বলে আশ্বিনের দিকে তাকাতেই ভীত হয়ে গেল। আশ্বিন যেন ওই চোখে তাকিয়ে ঘোরের মধ্যে চলে গেল। আহাত ব্লুটুথে বলল, বস, রিদম বাস্টার্ড ব্যাক করছে, দ্রুত চলে আসেন। রিদম এসেই দেখলো তার ঘরের বাইরে যতগুলো সিকিউরিটি রেখে গেছে তাদের লাশ যত্রতত্র পড়ে আছে। সে দৌড়ে মারোয়া রুমে গেল। গিয়ে দেখলো মারোয়া বসে আছে মেঝেতে। রিদমের কলিজাটা একটু শান্ত হলো। আগে এই মেয়ের প্রতি কোনো অনুভূতি কাজ না করলেও ইদানিংকালে কেন যেন মেয়েটাকে দেখতে ইচ্ছে করে খুব। আসে নিধি চেয়ার চোখ বন্ধ করে বসে আছে। তখন ঘোরগ্রস্তের মতো চলে এলেও এখন মনে হচ্ছে মেয়েটাকে নিয়ে আসা উচিত ছিল। আহাদের মধ্যে দৌড়ে এসে বলল, বস, একদম শিওর আপনি যে ঘরে যে মেয়েকে দেখেছেন ওটাই রিদমের বউ? আশ্বিন পুরো হাসলো, বিড়বিড় করলে বলল, তোর সব কিছু ধ্বংস করলেও এই একটা জিনিস আমি আমার করে নিব। রিদম রেজওয়ান তোর বউকে। বস, মেয়েটার বয়স 18, সামনে 19 হবে। 17 কনসিভ করে। মেয়েটার সাথে রিদমের কোনো বিয়ে হয়নি, তবে সম্মানের ভয়ে সে জোর করে রেজিস্ট্রি করে রেখেছে। গর্ভের মেয়েটাও ধর্ষণের কারণে হয়েছে। মেয়েটা 3বার সুইসাইড করতে গিয়েছিল, তবে রিদম ভালো ডাক্তার দেখিয়ে বাঁচিয়েছে। এরপর নিজেই বেঁধে মেরেছে। মেয়েটা একটা সময় ভয় পেলেও এখন রিদমের কথা শোনে না। এই জন্য রিদম একদম বন্দি করে রেখেছে, যার ফলে একটা কাকপক্ষী দেখেনি ওর বউকে। এক নাগাড়ে কথা বলে আহাত থামলো। আশ্বিন সরু চোখে তাকিয়ে আছে দেখে বলল, কি 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 হয়েছে বস? আশ্বিন থমথমে কণ্ঠে বলল, এই না বললি বিয়ে হয়নি, তাহলে বউ হলো কেমনে ওর? বন্দি করে রেখেছে যেহেতু বন্দিনী বল। আহাত বিস্ময়ে চমকে উঠল, হতবাক কণ্ঠে বলল, বস, জাতশত্রুর বউকে মারতে গিয়ে কি মন দিয়ে এসেছেন? আশ্বিন ঠোঁট কামড়ে হাসল। আজ সারাদিনও তেমন কিছু পেটে পড়েনি মারোয়ার। ওদিকে মেয়ে সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠে দুধ খেয়ে যাচ্ছে। এখন ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছে। সকালে মেইড সারা লুকিয়ে এনেছিল, ওটা খেয়ে নিল। আহ, এই জীবনে সে শারীরিক ও মানসিক কষ্টের চেয়েও খাবারের কষ্ট বেশি পেয়েছে। যে বাড়িতে কেয়ারটেকারের চাকরি করত, ওরাও 19 থেকে 20 হলে সারাদিন খেতে দিত না। সারাদিন কাজ করে ক্ষুধায় রুহু বের হয়ে যেত। এসব মনে পড়লে অনর্গল বাড়িধারা নামে চোখে। সে কি তার মেয়েকে একটা সুন্দর জীবন দিতে পারবে না? রিদম একের পর এক ভাঙচুর করে যাচ্ছে। আশ্বিন এসেছে দুদিনও হয়নি, অথচ একের পর এক মাত দিয়ে যাচ্ছে। এখন বাড়ি পর্যন্ত এসে গেছে। সে কোনোভাবেই আশ্বিনকে নিজের সাম্রাজ্য নষ্ট করতে দিবে না। দ্রুতই নেক্সট প্ল্যান করতে হবে। সিকিউরিটি আরও টাইট করতে হবে। আপাতত শরীর ঠান্ডা করার জন্য একটা মেয়ে লাগবে। সে একটা মেয়েটকে ডাকলো। একটা মেয়ে গুনগুন করতে করতে রান্না করছিল। হঠাৎ করে তার হাত লেগে একটা বাটি ভেঙে যায়। এরই শাস্তিতে বাসার মালকিন তাকে খুন্তি গরম করে বাহুতে ছ্যাঁকা দিল। মেয়েটি চিৎকার করে কেঁদে উঠল যন্ত্রণায়। ঘুম ভেঙে যায় মারোয়ার এমন স্বপ্নে। তার বাস্তবতা এত নিষ্ঠুর, কবে শেষ হচ্ছে? একটু মুক্তি পাবে, একটু শান্তি মতো ঘুমাতে পারবে, একটু খেতে পারবে। সে পাশে থাকা তার ছোট্ট মেয়েটিকে জড়িয়ে শুয়ে পড়ল। বাকি রাত আর ঘুম আসবে না।
আশ্বিনের জন্মের সময় তার মা মারা যায়, বাবা তাকে ফেলে আরেক সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তখন তার দায়িত্ব তার একমাত্র ফুফি নাই। সেই থেকে ফুফু তার পৃথিবীর সব ছিল, কিন্তু সেই ফুফুকেও চোখের সামনে কষ্ট পেয়ে মরতে দেখেছে। তার ফুফুর স্বামী তার বন্ধুদের কাছে টাকার বিনিময়ে বউ বিলিয়ে দেয়, যার কারণে অতিরিক্ত শারীরিক প্রেসারে সেই রাতেই তার ফুফু মৃত্যুবরণ করে। তখন তার বয়স 14 ছিল। তাকে অন্য রুমে আটকে দেওয়া হয়েছিল। সেই রুম থেকে ফুফুর চিৎকার শুনতে পাচ্ছিল। সে বীভৎস রাতের পর থেকে আশ্বিন ঠিকমতো ঘুমাতে পারে না। পেটের দায়ে টুকটাক অবৈধ কাজ করতে করতে নিজের বুদ্ধির জোরে এতটুকু এসেছে সে। তার কোনো গডফাদার নেই, তাই সে সব রকমের অবৈধ ব্যবসা করলেও নারী নিয়ে ব্যবসা করেনি। এমনকি সে দেশে থাকাকালীন কখনো কাউকে করতেও দেয়নি। আকাশে বিশাল বড় চাঁদ উঠেছে। আশ্বিন বারান্দা থেকে দেখছে চারপাশে ঘুটঘুটে অন্ধকার। সে পুরনো স্মৃতিচারণ করলো। সে টুকটাক এসব ব্যবসায় সাহায্য করলেও একদিন একজন সব ড্রাগ অন্যদিকে পাচার করে আশ্বিনকে দোষী সাব্যস্ত করে। ফলে তৎকালীন আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া রইস আশ্বিনের এক হাত ও চোখ উপড়ে ফেলার হুমকি করলে সে কৌশলে তাকে মেরে ফেলে। পরে অভিজ্ঞতা থাকার কারণে সে নতুন করে অবৈধ ড্রাগ এবং অস্ত্র ব্যবসা করে। অল্প দিনেই তার ব্যবসা ফুলে ফেঁপে ওঠে। টাকার জোরে ক্ষমতাও তার হাতে আসে। একটা সময় আন্ডারওয়ার্ল্ডে একমাত্র তার নাম উঠে আসে দীর্ঘ 6 বছর ধরে। এই সময় তার ডান হাত ছিল রিদম রেজওয়ান আর আহাদ নয়ন। 4 বছর আগে রিদম তার সাথে বিশ্বাসঘাতকতা করে। সে বন্ধুর মতো বিশ্বাস করত রিদমকে। গুণাক্ষরও ভাবেনি রিদম এমন করবে। তাকে ক্রিস দিয়ে পরপর জখম করেছিল। পরে তার কিডনি নষ্ট হবার পথে। এই কয়েক বছর ধরে চিকিৎসাধীন ছিল। তবে এবার আগের চেয়ে দ্বিগুণ শক্তিশালী হয়ে এসেছে সে রিদমকে তার বিশ্বাসঘাতকতার জবাব দিতে। রাত তখন 3টা। রিদম প্যালেসে 15টা গাড়ি এসে থেমেছে। গাড়ির শব্দে সিকিউরিটি অ্যালার্ট হয়ে গেছে। সবার মাঝে গাড়ি থেকে নেমেছে সুঠামদেহী তামাব্র রঙের ধূসরমণির পুরুষটি, যার বাহ্যিক গঠন আসলেই নজর কাড়া। নয়ন এসে দরজায় নক করতেই রিদমের ঘুম আলগা হলো। সে পিনকোড দিয়ে রুমের ভেতরে ঢুকে কানে কিছু বলতেই রিদমের ঘুম ছুটে গেল। রিদম হন্তদন্ত হয়ে সিঁড়ির কাছে এলো। পরনে তার অফ হোয়াইট নাইট স্যুট। সে উপর থেকেই দেখতে পেল আশ্বিন পা দুটো লম্বা করে সেটা টেবিলে রেখে সোফায় বসে আছে। দীর্ঘ 4 বছর পর এই চেহারা সে দেখছে। কেমন যেন অবশ লাগছে। পা চলছে না রিদমের। না, এমন হলে চলবে না। এত কষ্টে অর্জিত সব সে ভেসে যেতে দেবে না। প্রয়োজনে রক্তের বন্যা বয়ে দেবে সে। ধীরগতিতে সামনে এসে দাঁড়ালো রিদম। আশ্বিন ঠোঁট কুটিল হাসে। সে বলল, হ্যালো ব্রাদার। নো ব্রিটেয়ার, লং টাইম নো সি। তোকে খুব মিস করেছি। রিদম নিশ্চুপ। আশ্বিন হেসে ফের বলল, কি হলো, কথা বেরোচ্ছে না? খুব তো গোডাউনে আগুন দিয়েছিলি, আবার আমার রিজেক্টেড কুপড়ির মধ্যে রাজপ্রাসাদও বানিয়েছিস। লাভ নেই, সস্তা সব চিপ কফি। এত বছর আশ্বিন আনোয়ারের আন্ডারে থেকেও কিছু শিখলি না। আর এটা কি কালার পরেছিস? তোকে দেখতে কনস্টিপেশনের প্রবলেমওয়ালা বকরির মতো লাগছে, যার ঘন ঘন হাগু আটকে যায়। হৃদম মুষ্টিবদ্ধ করল। আশ্চর্যজনকভাবে তার কথা আসতে না। কেন? সে গিলটি বলে। আশ্বিন বলল, তোর চেহারা সুন্দর হলেও তোর মতো বেইমানের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আর একসময় বলেছিলি না, তোর প্রত্যেক দিন মেয়ে লাগলেও আমার কেন লাগে না? আমার কি ছেলেদের প্রতি ইন্টারেস্ট আছে? এর উত্তর আজ জানলাম, তাও তোর রেজিস্ট্রি করা বউকে দেখে। এজন্যই এত রাতে তোকে জানাতে এলাম যে আমার মেয়েদের প্রতি ইন্টারেস্ট আছে রে। তো এখন তোর বউ দিবি? রিদম দাঁতে দাঁত চেপে বলল, ও আমার বউ হয়, ওর দিকে চোখ তুলে তাকাবি না। আশ্বিন সশব্দে হেসে উঠল। তার হাসিতে পুরো ড্রয়িং রুমে ঝংকার তুলছে। সে বলল, পাতি ইঁদুর আবার সিংহকে হুমকি দেয়? ওটা তোর লোক দেখানো বিয়ে, তুই নিজেই মানিস না। প্রত্যেক দিন নতুন মেয়ে লাগে তোর শালা। আমি তোর থেকে চাইনি, তোকে জানিয়েছি। সময় হলে আমি নিজেরটা হাসিল করে নেব। তাই তোকে সামনাসামনি বলছি, কারণ পিঠ পিছনে ছুরা তুই মারিস, আমি না। যে দাপুটে এন্টি নিয়ে আশ্বিন আনোয়ার এসেছিল সেভাবেই চলে গেল, রেখে গেল ভয়ার্ত রিদমকে। ভাঙতে ভাঙতে রুমের আর কিছুই অবশিষ্ট নেই। রিদমের রাগটাও কমছে না। হুট করেই তার রাগ সব গিয়ে পড়ল মারোয়ার ওপর। সে তেড়ে গেল। প্রচণ্ড করাঘাতে ঘুম উবে গেল মারোয়ার। একটু আগেই চোখ লেগেছিল। সে দরজা খুলতেই বিনা নোটিশে তাকে একের পর এক আঘাত করে গেল রিদম। এক পর্যায়ে আর নিতে না পেরে মারোয়ার ঠোঁট ভেঙে কেঁদে দিল। সেই শব্দে তার মেয়ের ঘুম ভেঙে গেল। মেয়ের কান্না শুনে রিদমের হুঁশ এলো। সে চলে গেল।
মারও ওখানেই বসে পড়ল। অকারণে এত মানসিক শারীরিক আঘাত সে নিতে পারছে না। কিছুক্ষণ পর মেইড সারা এলো, কোনো রকম মারোয়াকে ধরে শোয়ালো। মারোয়ার প্রত্যেক অঙ্গে ব্যথা। এর মধ্যে মেয়েটা অনবরত কান্না করছে। নতুন মায়েরা জানে এই সময়টা কত কষ্টের। মারোয়ার মন চাচ্ছে চোখ মুখ বুজে পড়ে থাকতে। মেয়েটা হাত বাড়িয়েছে তাকে নেওয়ার জন্য। একটু শক্তি নেই যে মেয়েকে নিবে বা খাওয়াবে। তার নিজেরই তো পেটে কিছু নেই। মেইড সারা উদ্ধার করলো তাকে, মেয়েকে কোলে নিয়ে। আর মারোয়া চোখ বুজে লাশের মতো পড়ে রইল। অশান্তিতে মাথা ফেটে যাচ্ছে রিদমের। সাপের লেজে পা দিয়েছে, ভুগতে তো হবে। আপাতত সব আশ্বিনের হাতের নাগালে রাখতে হবে। সবার আগে মারোয়া ও তার মেয়ে রিনাকে। আশ্বিন খুব আমোদে ব্রেকফাস্ট করছে, হাতে ওমেগা ওয়াসের নিউ এডিশন। গতকাল রিদমকে ওপেন হুমকি দিয়ে এসেছে। এবার সে তাড়াহুড়া করতে করতে ভুল করবে। আশ্বিন সে অপেক্ষায়। এর মধ্যে আহাদ এসে বলল, বস, রিদম কুত্তা ওর বউ বাচ্চাকে অন্য জায়গায় শিফট করার প্ল্যান করছে। বিরক্তিতে আশ্বিনের মুখ তিতা হয়ে এলো। সে বলল, বলেছি না বউ বলবি না। আহাদ ঠোঁট উল্টে বলল, তো কি বলবো বস, স্ত্রী? আশ্বিন বিরক্তি ভরা দৃষ্টিতে তাকালো। ইটালি মাফিয়াদের জন্য শক্তির জায়গা। রিদম ওখানে কয়েকজনকে চেনে নারী পাচারের সুবাদে। তার মধ্যে যে মেইন মাফিয়া ইটালির, তার সঙ্গে বহু কষ্টে রিদম যোগাযোগ করেছে। ওখানে মারোয়া এবং রিনাকে পৌঁছাতে পারলেই সে নিশ্চিন্ত। আশ্বিনের হাত নিশ্চয়ই অত দূর নয়। 12টা নাগাদ রিদমের ফোনে কল এলো। ইটালির দূত আজই তার বউ বাচ্চাকে পাঠাতে বলেছে। রিদমের খটকা লাগলো। আশ্বিনের নজর তার উপর আছে বলে সে নিজে যেতে পারবে না। বলা যায় না কখন আক্রমণ হয়। সে নয়নকে দিয়ে 3টা নাগাদ মেয়ে আর মেয়ের মাকে পাঠিয়ে দিল কড়া সিকিউরিটি দিয়ে। মারোয়ার শরীর ভেঙে আসছে মারের দরুন। এর মধ্যে মেয়েটা এসে বলল, আর্জেন্ট অর্ডার, যা কিছু আছে গুছিয়ে নিতে, জায়গা ছাড়তে হবে। মারোয়া ঠোঁট বেঁকিয়ে হাসল। সে হলো পরগাছার মতো, তার কিছুই নেই যে সে নেবে। এই মহলের প্রত্যেকটা জিনিস সে ঘৃণা করে, শুধু একটা জিনিস ছাড়া, তা হলো তার মেয়ে জুবিন। মারোয়াদের গাড়ি হাইওয়েতে। এইখানে গ্রীষ্মের আসল সৌন্দর্য বোঝা যাচ্ছে। মারোয়ার মনে হচ্ছে এইটুকু পথ এত সুন্দর না জানে পুরো শহর কত সুন্দর। অথচ সে শুনল তারা ইটালিতে চলে যাচ্ছে। তার মন খারাপ হলো, তার নিজের জীবনের স্বাধীনতা আর তার নেই। এই শহর তার শহর। বাইরেটা না দেখলেও সে বেড়ে উঠেছে, কিন্তু কে শুনবে তার কথা? কোলের মেয়েটাও পড়ে রয়েছে। এই মারকাটারি পরিবেশে থেকে মেয়েটা কেমন নেতানো হয়েছে, কোনো সাড়া শব্দ নেই। অমনি টের পেল তাদের গাড়িটা উল্টে গেছে। এরপর আর কিছু মনে নেই মারোয়ার। সে কি বেঁচে আছে নাকি মারা যাচ্ছে?